দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুবাদীদের বিক্ষোভ, সহিংসতা, নিরাপত্তা দিতে কেন ব্যর্থ মোদী সরকার? ফিলিস্তিনি গণহত্যাকারী নেতানিয়াহুকে গ্রেফতার নিয়ে তুমুল আলোচনা, নিউ ইয়র্কের মেয়র মামদানি কি পারবেন গ্রেফতার করতে? 1400 বছর আগে কোরআনে বলা সূরার সাথে মিল রয়েছে মহাকাশের রহস্যময় নক্ষত্র পালসার স্টারের। কি রহস্য আছে সেই নক্ষত্রে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক বিক্ষোভের পর নতুন করে চরম টানাপোড়েনের মুখে পড়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক। শুধু বিক্ষোভ নয়, এদিন হাইকমিশনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা সহ কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে সহিংসতাও ঘটিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে, রাজধানী দিল্লিতে থাকা হাইকমিশনকে নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হলো মোদী সরকার? বিক্ষোভের বিষয়ে আগেই গোয়েন্দা সতর্কতা থাকা সত্ত্বেও কেন আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা? এর পেছনে কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে মোদী সরকারের? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের সাজাপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রী এমপিদের আশ্রয় দেয়া গণমাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সহ নানান কারণে 5 আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে আসে শীতলতা। এবার সেই আগুনে ঘি ঢেলেছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা। এই ঘটনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে সহিংস আচরণে জড়ায়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটপাটকেল নিক্ষেপ এবং দূতাবাস এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে ভারতে অবস্থিত কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে এই বিক্ষোভের নেতৃত্বে ছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। তাদের দাবি, বাংলাদেশে এক হিন্দু যুবক দীপু দাসকে হত্যার ঘটনায় তারা ক্ষুব্ধ এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সরাসরি বাংলাদেশ হাইকমিশনকে লক্ষ্য করে স্লোগান দেয়, যা কূটনৈতিক রাজনীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনে শামিল। ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, একটি বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের বাধ্যবাধকতা। ভিয়েনা কনভেনশন অনুযায়ী হাইকমিশন ও দূতাবাসের নিরাপত্তা দেয়া ভারতের আইনি দায়িত্ব। কিন্তু দিল্লির মতো একটি কড়া নিরাপত্তার শহরে প্রকাশ্যে বিক্ষোভ থেকে হাইকমিশনে হামলার চেষ্টা ভারতের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাকেই স্পষ্ট করে। একাধিক গণমাধ্যমের দাবি অনুযায়ী বিক্ষোভের আগেই গোয়েন্দা সতর্কতা থাকা সত্ত্বেও যথাযথ নিরাপত্তা বলয় তৈরি করতে ব্যর্থ হয়েছে দিল্লি। অনেকে প্রশ্ন তুলছেন, এই হামলা কি কেবল বাংলাদেশের তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতেই সীমাবদ্ধ? বিশ্লেষকদের মতে এর পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব স্পষ্ট। বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে সংখ্যালঘু ইস্যু ব্যবহার করা দিল্লির জন্য নতুন কিছু নয়। অথচ একই সময়ে ভারতে মুসলিমদের উপর হামলা, গরু রক্ষার নামে হত্যাকাণ্ড, এমনকি দলিত ও নিম্নবর্ণ হিন্দুদের উপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত উঠে আসে। আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহুবার ভারতের সংখ্যালঘু ও নিম্নবর্ণ মানুষের উপর সহিংসতার তথ্য প্রকাশিত হয়েছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নৈতিক ভাষণ অনেকের কাছেই দ্বিচারিতা বলে মনে হচ্ছে। 23 ডিসেম্বরের এই ঘটনার প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর পড়বে বলেই ধারণা করা হচ্ছে। কূটনৈতিক মহলে আলোচনা চলছে, এই হামলার বিষয়ে বাংলাদেশ সরকার কড়া প্রতিবাদ জানাতে পারে এবং নিরাপত্তা ব্যর্থতার ব্যাখ্যা চাইতে পারে। সম্পর্কের ভিত্তি যদিও শুধু একটি ঘটনায় ভেঙে পড়ার নয়, তবে পারস্পরিক আস্থায় যে চিড় ধরেছে তা অস্বীকার করার উপায় নেই। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা শুধু একটি বিক্ষোভ নয়, এটি আঞ্চলিক রাজনীতি, ধর্মীয় উগ্রতা ও কূটনৈতিক দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। এই পরিস্থিতি সামাল দিতে হলে ভারতকে আগে নিজের ঘর সামলাতে হবে এবং একই সঙ্গে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায় আন্তরিকভাবে পালন করতে হবে, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কি গ্রেফতার করতে পারবেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি? এমন প্রশ্ন আবারও জোরালোভাবে সামনে এসেছে 30 ডিসেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাওয়ার খবরে।
নিউ ইয়র্ক শহরে পা দেওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে। গেল কয়েক মাস ধরে নেতানিয়াহুকে এমন হুমকি দিয়ে আসছিলেন মামদানি, কিন্তু সত্যিই কি তিনি পারবেন নেতানিয়াহুকে গ্রেফতার করতে? কি বলছে মার্কিন আইন, কি মত বিশ্লেষকদের? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে আমেরিকার নিউ ইয়র্কে পা রাখার সাথে সাথেই। গেল কয়েক মাস ধরেই এমন হুমকি দিয়ে আসছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একগুঁয়ে নেতানিয়াহুও পাল্টা জবাব দিয়েছেন। আসছে 30 ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউ ইয়র্কে যাবেন তিনি। তখন কি তাকে গ্রেফতার করা হবে? মামদানি কি পারবেন সত্যিই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে? কি বলে মার্কিন আইন? নিউ ইয়র্ক পুলিশের কি সে ক্ষমতা আছে? বিশ্লেষক ও মার্কিন আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো বিদেশি রাষ্ট্রের প্রধানকে গ্রেফতার করার ক্ষমতা নেই কোনো অঙ্গরাজ্যের মেয়রের। আর জোহরান মামদানি এখনও মেয়র হিসেবে আনুষ্ঠানিক শপথ না নেয়ায় নেতানিয়াহুকে গ্রেফতারের কোনো ধরনের প্রশাসনিক এখতিয়ারও নেই তার। আসছে 1 জানুয়ারি তার শপথ নেয়ার কথা রয়েছে। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরও নেতানিয়াহুকে গ্রেফতারের অধিকার থাকবে না মামদানির। নিউ ইয়র্ক সিটির বর্তমান ও বিদায়ী গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেবল দেশটির কেন্দ্রীয় সরকারের। আইন বিশেষজ্ঞদের মতে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মামদানি যদি নিউ ইয়র্ক পুলিশকে নির্দেশ দেয় নেতানিয়াহুকে গ্রেফতার করতে, তবে সিটি মেয়রের সেই নির্দেশ পালন করতে কেন্দ্র সরকারের অনুমতি নিতে হবে এনওয়াই পুলিশকে। আর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি সরকার প্রধানকে গ্রেফতারের অনুমতি কখনোই দেবে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বা ফেডারেল সরকার। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতারের হুমকি দিয়ে আসছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র। তবে সেই আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমের ওপর এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার ফলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা মানার বাধ্যবাধকতা নেই দেশটির। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চাই, এমন বক্তব্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে এবার একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন তিনি। নেটো মিত্রের এমন পদক্ষেপে ক্ষুব্ধ ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। উদ্বেগ জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়নও। সব মিলিয়ে বিশ্বমঞ্চের নতুন কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের এই সিদ্ধান্ত। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড পেতেই হবে, এই কথা বলে ডেনমার্কের সাথে নতুন করে বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এবারে গ্রিনল্যান্ড করায়ত্ত করতে একজন বিশেষ দূতও নিয়োগ দিয়েছেন তিনি। এ ঘটনায় রীতিমতো স্তম্ভিত ডেনমার্ক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিশেষ এই দূতের পদে নিয়োগ দেয়া হয়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে। এ প্রসঙ্গে বিবিসিকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন এবং এটি আমাদের পেতেই হবে। ল্যান্ড্রি সেই অভিযানের নেতৃত্ব দেবেন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ন্যাটো মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে ডেনমার্কের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরপরও এর আগে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনারও ইঙ্গিত দেন ট্রাম্প। ল্যান্ড্রিকে বিশেষ দূত নিয়োগ দেওয়ার সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গ্রিনল্যান্ড ইস্যুর সমাধান করতে হবে, খনিজ সম্পদের জন্য নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড প্রয়োজন। ডেনমার্কের নিকটবর্তী সমুদ্র অঞ্চলে চীন ও রাশিয়ার জাহাজগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। এই নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে গভর্নর ল্যান্ড্রি জানান, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার এই স্বেচ্ছাসেবী পদ তার জন্য সম্মানের। এর আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ল্যান্ড্রি বোঝেন মার্কিন নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড কতটা অপরিহার্য এবং তিনি মার্কিন স্বার্থকে এগিয়ে নিয়ে যাবেন। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ ডেনমার্ক জানিয়েছে, তারা এর ব্যাখ্যার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান জানাতে হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডির নিয়োগকে গভীর হতাশাজনক বলে অভিহিত করেছেন এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে সম্মান করার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছেন। আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণকারী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বহাল রাখতে ইচ্ছুক এবং তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।
বিশেষ দূত নিয়োগের ফলে কিছুই বদলাবে না। গ্রিনল্যান্ড নিজেই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে। ট্রাম্পের আপত্তিকর এই আচরণের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়নও। ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে বলে জানিয়েছেন তিনি। কোনো দেশ বা অঞ্চলের জন্য বিশেষ দূত মূলত এক ধরনের অনানুষ্ঠানিক নিয়োগ। তাদের নিয়োগ দিতে সংশ্লিষ্ট অঞ্চল বা দেশের অনুমোদনের প্রয়োজন হয় না। তারপরও এই নিয়োগ এটিই তুলে ধরছে যে এখনও ট্রাম্পের মনে গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা আছে এবং তিনি হাল ছাড়েননি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় শহর গ্যালভেস্টনের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 5 জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 2 জনকে, তবে এখনও নিখোঁজ আরও 2 জন। মহাকাশের এক রহস্যময় নক্ষত্র পালসার স্টার, যে নক্ষত্রের 1 চামচ পরিমাণ বস্তু মাউন্ট এভারেস্টের চেয়েও ভারী আর যেখান থেকে ভেসে আসে টোকা দেওয়ার মতো অদ্ভুত শব্দ। বিস্ময়কর ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারের কথা যেন ইঙ্গিত আকারে বলা হয়েছে প্রায় 1400 বছর আগেই পবিত্র কোরআনে। তারিক নামে একটি সম্পূর্ণ সূরা ভেদকারী আলো আর টোকা দেওয়ার শব্দ, সবকিছুর সঙ্গে পালসার নক্ষত্রের আশ্চর্য মিল। বিজ্ঞান ও ধর্মের এই রহস্যময় সংযোগ নিয়ে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। মহাকাশের এক বিশেষ নক্ষত্র পালসার স্টার, যে নক্ষত্রের 1 চামচ পরিমাণের ওজন মাউন্ট এভারেস্টের থেকেও বেশি, আর সেখান থেকে ভেসে আসছে এক বিশেষ ধরনের শব্দ। অথচ প্রায় 1400 বছর আগেই মহান আল্লাহ পবিত্র কোরআনে এই নক্ষত্রের কথা উল্লেখ করেছিলেন। শুধু তাই না, একটি পূর্ণাঙ্গ সূরার নামও রাখা হয় বিশেষ এই মহাজাগতিক বস্তুর নামে। কি এমন আছে এই নক্ষত্রে? কেনই বা আল্লাহ এটির কথা বলেছেন? পালসার স্টার বা পালসার নক্ষত্র হচ্ছে এক ধরনের নিউট্রন স্টার। বিশাল আকৃতির কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়, তখন এর কেন্দ্রের নিউট্রনগুলো সংকুচিত হয়ে ছোট কিন্তু প্রচণ্ড ভারী একটি বস্তু তৈরি করে। এদেরকে বলা হয় নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার যখন প্রচণ্ড দ্রুত ঘুরতে থাকে, তখন সেটিকে বলা হয় পালসার। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে এরা সাধারণত প্রতি সেকেন্ডে 7 থেকে 40,000 বার পর্যন্ত ঘুরতে পারে। প্রচণ্ড দ্রুত ঘোরার কারণে এসব নক্ষত্রের চারদিকে সৃষ্টি হয় ভয়াবহ শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। এমনকি এদের মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বকও বলা হয়ে থাকে। এই নক্ষত্রের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এর 2 পাশ থেকে আলোর বিম বা রশ্মি বের হয়, যা দেখলে মনে হয় যেন অন্ধকার সমুদ্রের মাঝখানে কোনো লাইট হাউস। 1967 সালে প্রফেসর ডেম জোসেলিন বেল বার্নেল সর্বপ্রথম পালসার স্টার আবিষ্কার করেন। তিনি দেখেন রাতের আকাশে এক অদ্ভুত নক্ষত্র, যার 2 পাশ ভেদ করে আলোকরশ্মি বের হচ্ছে। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেন যে এসব পালসার অদ্ভুত কিন্তু খুবই পরিচিত একটি শব্দ করছে, যেন কেউ দরজায় টোকা দিচ্ছে। 1400 বছর আগে পবিত্র কোরআনে আল্লাহ একটি বিশেষ নক্ষত্রের কথা বলেন, যার নাম তিনি দেন তারিক। কোরআনের 86 নম্বর সূরা এই নক্ষত্রের নামেই নামকরণ করা হয়। আল্লাহ বলেন, শপথ আকাশের এবং তারিকের। আপনি কি জানেন তারিক কি? সেটা একটা ভেদন উজ্জ্বলতার নক্ষত্র। প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক রয়েছে। আল্লাহ এই নক্ষত্রকে বর্ণনা করেন 2টি বৈশিষ্ট্য দিয়ে। একটি হচ্ছে ভেদন উজ্জ্বলতার নক্ষত্র, অর্থাৎ এই নক্ষত্রকে দেখলে মনে হবে যেন এর 2 পাশ ভেদ করে আলো বা উজ্জ্বলতা বের হচ্ছে। আর পালসার স্টারের ছবির সাথে কোরআনের এই বর্ণনা হুবহু মিলে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এই নক্ষত্রকে ডেকেছেন তারিক নামে। তারিক একটি আরবি শব্দ, যা তারাকা শব্দ থেকে এসেছে। তারাকা শব্দের অর্থ যে দরজায় টোকা দেয়। আর সে সময় যখন কেউ রাতে দরজায় টোকা দিত, তখন তাদের আরবরা তারিক ডাকত। পালসার নক্ষত্রের শব্দ ঠিক যেন কেউ দরজায় টোকা দিচ্ছে। অর্থাৎ কত নিখুঁতভাবে মহান আল্লাহ মহাকাশের এক নক্ষত্রের বর্ণনা দিয়েছেন, যা আবিষ্কার হয়েছে কোরআন নাজিলেরও প্রায় 1300 বছর পরে। মক্কার অন্ধকার যুগে উত্তপ্ত মরুর বুকে, যেখানে মানুষের লেখাপড়া করারও কোনো সুযোগ ছিল না, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন এই পালসার নক্ষত্রের কথা? মুসলিম আলেমদের মতে এই ঘটনা আবারও প্রমাণ করল মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
মূল্যস্ফীতি ও বাজেট ঘাটতিতে রাশিয়ার অর্থনীতি চাপে থাকলেও যুদ্ধ থামাতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল পুতিন যুদ্ধের খরচ কিভাবে মেটাচ্ছেন? এশিয়ায় ছাড় দিয়ে তেল ও গ্যাস বিক্রি করে কি? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বাড়ছে মূল্যস্ফীতি, গভীর হচ্ছে বাজেট ঘাটতি, গতি কমছে প্রবৃদ্ধির। পশ্চিমা নিষেধাজ্ঞা আর ইউক্রেন যুদ্ধের বিপুল সামরিক ব্যয়ের চাপে ধস নামতে শুরু করেছে রাশিয়ার অর্থনীতিতে। এমন নাজুক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এত চাপের মধ্যেও কেন যুদ্ধ থামাতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বিশ্লেষকদের মতে উত্তরটি লুকিয়ে আছে পুতিনের যুদ্ধ অর্থনীতির কৌশলে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে চলতি বছর রাশিয়ার মূল্যস্ফীতি 7.6%। ন্যাটোর মহাসচিবের তথ্য অনুযায়ী জাতীয় বাজেটের প্রায় 40%ই ব্যয় হচ্ছে যুদ্ধের পেছনে। ইতিহাসে এই প্রথম রুশ সেনাদের এত বেশি বেতন দিচ্ছে সরকার। যুদ্ধক্ষেত্রে সেনাদের ধরে রাখতে এবং অভ্যন্তরীণ অসন্তোষ ঠেকাতেই এই ব্যয় বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধাহত ও নিহত সেনাদের পরিবারকে বিপুল ক্ষতিপূরণ দিচ্ছে রুশ সরকার। লক্ষ্য একটাই, মৃত্যুর সংখ্যা যেন ভেতরের রাজনীতিতে ক্ষোভে রূপ না নেয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার অন্তত 10 লাখ সেনা হতাহত হয়েছেন, যার মধ্যে নিহত অন্তত 2.5 লাখ। এই ক্ষতি সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুতিনের কাছে কেবল সামরিক নয়, রাজনৈতিক হিসাবও। তবে অর্থনীতির ভেতরের ক্ষয় স্পষ্ট হচ্ছে। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স ইনস্টিটিউটের হিসেবে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার জাতীয় কল্যাণ তহবিল 57% কমেছে। অর্থাৎ ভবিষ্যতের জন্য জমা রাখা অর্থ ভেঙেই বর্তমান যুদ্ধ টিকিয়ে রাখা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়া যে এখনো যুদ্ধ চালাতে পারছে তার মূল কারণ জ্বালানি তেল ও গ্যাস। গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির গবেষক স্নেগোভায়া বলেছেন, রাশিয়ার অর্থনীতিতে আঘাত এসেছে ঠিকই, তবে তা এখনো বিপর্যয়কর পর্যায়ে যায়নি। অর্থাৎ ক্রেমলিন এখনো এই চাপ সামলে নেওয়ার সক্ষমতা ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে যতদিন রাশিয়া তেল তুলতে পারবে না এবং একটি মানানসই দামে তা বিক্রি করতে পারবে, ততদিন যুদ্ধ চালানোর অর্থনৈতিক জ্বালানি পুতিনের হাতে থাকবে। বাস্তবতা হলো ইউরোপীয় বাজার হারালেও এশিয়ার দেশগুলোতে ছাড় দিয়ে তেল বিক্রি করে যাচ্ছে মস্কো। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বড় তেল কোম্পানি লুকোয়েল ও রসনেফটের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে রাশিয়া এখন ছোট নিষেধাজ্ঞামুক্ত কোম্পানির মাধ্যমে তেল রপ্তানি করতে বাধ্য হচ্ছে, যা ব্যয় বাড়াচ্ছে এবং লাভ কমাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। মোর্শেদ আলম, বাংলা ভিশন। সামরিক খাতে অর্থ ব্যয় করতে গিয়ে দারিদ্র্যপীড়িত আফ্রিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপ। খাদ্য ও ওষুধের অভাবে ধুঁকতে থাকা কঙ্গো বা সুদানের মতো দেশগুলোর জন্য বরাদ্দ কাটছাট করে প্রতিরক্ষায় ঢালা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ইউরো। এতে দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার জন্য মানবিক সহায়তার ধারণাটি ইউরোপে একটি ভূ রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। একদিকে ইউক্রেন যুদ্ধের দামামা আর ইউরোপের অস্ত্রাগার সমৃদ্ধ করার প্রতিযোগিতা, অন্যদিকে আফ্রিকার ক্ষুধার্ত শিশুদের শূন্য থালা। সামরিক খাতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করতে গিয়ে দারিদ্র্যপীড়িত আফ্রিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপ। ইউরোপের দোরগোড়ায় যুদ্ধ শুরু হওয়ায় বদলে গেছে সাহায্যের মানচিত্র। ব্রাসেলস থেকে বার্লিন সবখানেই এখন মানবিক সহায়তার চেয়ে সামরিক শক্তির কদর বেশি। কিন্তু ইউরোপের এই কৌশলগত পরিবর্তনের চড়া মূল্য দিচ্ছে আফ্রিকা। খাদ্য ও ওষুধের অভাবে ধুঁকতে থাকা কঙ্গো বা সুদানের মতো দেশগুলোর জন্য বরাদ্দ কাটছাট করে ইউক্রেন আর প্রতিরক্ষায় ঢালা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ইউরো। 21 ডিসেম্বর এ সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান, যেখানে বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার জন্য মানবিক সহায়তার ধারণাটি একটি ভূ রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে, কারণ দেশগুলো তাদের বাজেট ইউক্রেন এবং সামরিক ব্যয়ের জন্যই বেশি বরাদ্দ করছে।
চলতি মাসেই সুইডেন ঘোষণা করেছে তারা মোজাম্বিক, জিম্বাবুয়ে, লাইবেরিয়া, তানজানিয়া এবং বলিভিয়ার জন্য তাদের উন্নয়ন বাজেট 800 মিলিয়ন পাউন্ড কমাবে। এছাড়া 2026 সালের জন্য জার্মানির মানবিক বাজেট 920 মিলিয়ন পাউন্ড ঘোষণা করেছে, যা গত বছরের অর্ধেকেরও কম। অন্যান্য ইউরোপীয় দেশগুলোও একই পথ অনুসরণ করছে। ব্রিটেন সামরিক ব্যয় মেটাতে তার মানবিক সহায়তা কমিয়েছে এবং নরওয়ে আফ্রিকান দেশগুলোর পরিবর্তে ইউক্রেনের জন্য তার সাহায্য বাজেট বাড়িয়েছে। ফ্রান্সও মানবিক সহায়তা বাজেট 700 মিলিয়ন ইউরো কমিয়েছে এবং খাদ্য সহায়তা 60% কমিয়েছে। একই সাথে সামরিক খাতে 6.7 বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে। দেশগুলো এখন ইউরোপের অগ্রাধিকার ক্ষেত্রগুলোতেই বেশি মনোনিবেশ করছে। গত জুলাইয়ে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেন অ্যাগেল্যান্ড সতর্ক করে বলেন, দাতা দেশগুলোর সহায়তা কমিয়ে দেওয়া অমানবিক এবং একটি মানবিক কার্যক্রমকে পঙ্গু করে দিচ্ছে, যা বিশ্বব্যাপী উদ্বাস্তু সংকটে থাকা কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করছে। একই মত পোষণ করেছেন সেভ দ্য চিলড্রেনের মোজাম্বিক প্রধান ইলারিয়া মানুনজা। তার মতে 2025 সালটি এরই মধ্যে খুব কঠিন হয়ে পড়েছে এবং এই ধারা অব্যাহত থাকলে গত এক দশকের উন্নয়ন ম্লান হয়ে যেতে পারে। বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও উন্নয়ন সহায়তা প্রদানকারী সংস্থা ইউএসএআইডি কার্যত অকেজো করার পথে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপীয় দেশগুলোও এখন সেই পথ অনুসরণ করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যা শুরু করেছে ইউরোপ এখন তারই পুনরাবৃত্তি করছে। সামরিক ব্যয়ের বিশাল চাপে মানবিক দায়বদ্ধতা এখন ইউরোপের কাছে দ্বিতীয় সারির বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্বজুড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। বন্দুক আর বুলেটের ভিড়ে হারিয়ে যাচ্ছে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এই সিদ্ধান্তগুলো স্থানীয় সংকট মোকাবেলা ব্যবস্থাকে দুর্বল করে দেবে এবং মোজাম্বিক, জিম্বাবুয়ে ও তানজানিয়ার মতো আফ্রিকান দেশগুলোর সাম্প্রতিক অর্জনকে বিপন্ন করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আকাশে উঠছে বিমান, কিন্তু নিয়ন্ত্রণ নেই পাইলটের হাতে। শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। বিমানে ছিলেন 2 জন পাইলট, তবে কোনো যাত্রী ছিল না। কিন্তু হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, জরুরি পরিস্থিতি, আর ঠিক সেই মুহূর্তে দায়িত্ব নেয় এক অত্যাধুনিক প্রযুক্তি, যে প্রযুক্তি নিজেই সিদ্ধান্ত নেয় আর পাইলট ছাড়াই নিরাপদে নামিয়ে আনে পুরো বিমানটি। শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো পাইলট ছাড়াই ল্যান্ড করল বিমান। বিস্ময়কর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রকি মাউন্টেন মেট্রোপলিটন বিমানবন্দরে। 13 ডিসেম্বর একটি টুইন ইঞ্জিনের বিচক্রাফট সুপার কিং এয়ার বিমান হঠাৎ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ঠিক সেই সময় বিমানের ভিতর স্বয়ংক্রিয় হয়ে যায় একটি অনবোর্ড ইমার্জেন্সি অটোলেন্স সিস্টেম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায়, বিমানে ছিলেন 2 জন পাইলট, তবে কোনো যাত্রী ছিল না। পরিস্থিতির ভয়াবহতা বুঝেই 2 জন পাইলট দ্রুত অক্সিজেন মাস্ক পরেন। আর ঠিক সেই মুহূর্তেই পূর্ব নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আপনা-আপনি চালু হয়ে যায় জার্মিনের অটোলেন্স সিস্টেম। এই অত্যাধুনিক প্রযুক্তি এমনভাবে নকশা করা, যা বিমানের উচ্চতা নিরাপদ সীমা অতিক্রম করলেই নিচ থেকেই বিমানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল হঠাৎ শুনতে পায় একটি স্বয়ংক্রিয় বার্তা, পাইলট ইনক্যাপাসিটেশন। বিমানটি নিকটতম নিরাপদ রানওয়েতে অবতরণ করবে। একটি যান্ত্রিক কণ্ঠে জানানো হচ্ছিল বিমানের অবস্থান, রানওয়ে পর্যন্ত দূরত্ব এবং সম্ভাব্য অবতরণের সময়। যদিও পরবর্তীতে নিশ্চিত করা হয় পাইলটরা অচেতন ছিলেন না। এই বার্তাটি পাঠানো হয়েছিল সম্পূর্ণভাবে জার্মিন অটোলেন্স সিস্টেমের স্বয়ংক্রিয় প্রোটোকলের অংশ হিসেবে। তারপর শ্বাসরুদ্ধকর কয়েক মিনিট পেরিয়ে বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। কোনো দুর্ঘটনা ঘটেনি, কেউ আহত হয়নি, এমনকি কাউকে হাসপাতালে নেয়ার প্রয়োজনও পড়েনি। এই প্রযুক্তির উদ্ভাবক কোম্পানি জার্মিনের দাবি, বাস্তব কোনো জরুরি পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত অটোলেন্স সিস্টেমের এটি প্রথম সফল ব্যবহার। বর্তমানে বিশ্বের 1700-র বেশি বিমান এই প্রযুক্তি ব্যবহার করছে। সিস্টেমটি আবহাওয়া, ভূপ্রকৃতি, রানওয়ের দৈর্ঘ্য ও নিরাপত্তা সবকিছু বিশ্লেষণ করে নিজেই বেছে নেয় সবচেয়ে নিরাপদ বিমানবন্দর।
বিশ্লেষকরা বলছেন মানুষ আর প্রযুক্তির সম্মিলনের রচিত হলো আরেকটি জীবন রক্ষাকারী ইতিহাস, যেখানে ভয়, অনিশ্চয়তা আর ঝুঁকির মাঝেও একটি বিমান নিজেই খুঁজে নিয়েছে নিরাপদ অবতরণের পথ। আকাশে পাইলট ছিলেন ঠিকই, কিন্তু এই যাত্রার নায়ক ছিল প্রযুক্তি। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।